আসসালামু আলাইকুম দর্শক, এই গভীর রাতে কথা বলতে বসলাম বিশেষ করে দেশের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং একজন ইমামকে কোপানোর ঘটনা এবং বৈষম্য বিরোধী ছাত্রজোট কর্তৃক গঠিত দল এনসিপির নির্বাচনের ব্যাপারে হুমকি দামকি বা জুলাই সনদে স্বাক্ষর না হলে নির্বাচনে যাবে না বলে যে বক্তব্য দিচ্ছে, সেই পরিস্থিতিতে নিশ্চয়ই দেশের রাজনৈতিক অঙ্গন সহ দেশের গণতন্ত্র মানা মানুষ যেমন শঙ্কিত, তেমনি দেশের কোনো পক্ষ কাউকে ঘায়েল করার নামে যখন হত্যা করে তখন ওভারঅল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয় এবং সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা যারা পরিকল্পিতভাবে হয়তোবা করছেন বা করাচ্ছেন তারা হয়তোবা বেমালুম ভুলে গেছেন। দিন শেষে 24-এর গণ অভ্যুত্থানে 1500 মানুষের জীবনের বিনিময়ে চেয়েছিলাম আমরা একটি গণতান্ত্রিক, বৈষম্যমুক্ত এবং সর্বোপরি বাসযোগ্য একটি বাংলাদেশ। সেটা কি আমরা পেয়েছি? আমরা একটু দেখার চেষ্টা করি দর্শক। আজকে ঢাকা শহরে সবচেয়ে সমালোচিত, সবচেয়ে আলোচিত এবং পুরো সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ, পত্রিকাগুলো আজকে হেডলাইন হয়ে গেছে, সমালোচনায় ভরপুর হয়ে গেছে বিশেষ করে ঢাকার একটি হত্যাকাণ্ড। সেখানে সোহাগ নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এই সোহাগ এবং মইনের ঘটনা ব্যাখ্যা করব, তারপরে খুলনায় কুয়েটের ঘটনায় কেন্দ্র করে সেখানে একজন চিরাচরিতভাবে সেই পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করার যে জঘন্য বর্বরতা ঘটিয়েছে একটি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, আমরা সেটাও খোঁজার চেষ্টা করব, এবং একজন ইমামকেও কোপানো হয়েছে। আমি প্রথমেই যদি শুরু করি আমার এই ভিডিওটা, মূলত ঢাকায় যেটা হয়েছে, সোহাগ এবং মইন দুজনেই পুরান ঢাকার বাঙ্গারির ব্যবসা করতেন। আগে যৌথভাবে করতেন, এখন আলাদা। সোহাগ একসময় হাজি সেলিমের ক্যাডার ছিলেন এবং যুবলীগের সন্ত্রাসী বাল্লু শাহিনের সহযোগী ছিলেন। কিছুদিন আগে সোহাগ ও তার দলবল একই কায়দায় মইনের উপরও আক্রমণ করে, যেভাবে আজকে মইন সোহাগকে আক্রমণ করে পৃথিবীর থেকেই বিদায় করে দিয়েছে। আপনারা সেই হত্যাকাণ্ডটা দেখেছেন দর্শক ভিডিওতে, আমি এখানে দিতে পারবো না এই ভিডিওটা। আপনার একটার কারণে, বিশেষ করে যে জঘন্যতা, যে বর্বরতা, যে পৈশাচিকতা আমরা দেখেছি নৃত্য করা, তা মৃতদেহের উপর বারবার বালু পাথর নিক্ষেপ করা হচ্ছে এবং কি বর্বরতা এবং নৃশংসতাকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। মইনের পর সোহাগের মামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। মিটফুডের এই ন্যাক্কারজনক ঘটনায় অনেকেই বিএনপির উপর ব্লেম দিচ্ছেন, মইনকে বিএনপির নেতা হিসাবে পরিচয় করাচ্ছেন, অথচ সত্য হলো মইন বিএনপির সাথে জড়িত ছিল না কখনোই। মিটফুডে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। যাই দর্শক, আমি আসছে দেখুন, যার কথা বলা হচ্ছে সে ছিল মূলত হাজি সেলিমের ক্যাডার। সে হাজি সেলিমের এবং যুবলীগের ক্যাডার ছিল। সে এসেছে এইখানে। আমি আসবো আমার আলোচনা এই ক্ষেত্রে বিএনপির কী করা উচিত। আমি তারপরে আসেন আরেকটি ঘটনা, খুলনায় আপনারা জানেন সেই যুবদল নেতাকে হত্যা করা হয়। সেই যে বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং এনসিপির বা ছাত্র শিবির, এই তিনটাকে আমি এক দল মনে করি এবং এরা একই দলই মূলত বিভিন্নভাবে বিভক্ত হয়ে কাজ করে। তারা সেই দিন যুবদলের একজন নেতার একটা ছবি আপনারা দেখেছিলেন, সেটা বেশ ভাইরাল হয়েছিল। সেইটারই সূত্র ধরে তাকে হত্যা করা হয়েছে কিনা, কারণ হত্যার ধরন এবং মোটিভ দেখে মনে হয় তার পায়ের রগটা কেটে ফেলা হয়। বাংলাদেশের রাজনীতিতে পায়ের রগ কাটার জন্য একটি সন্ত্রাসী জঙ্গি বাহিনী আপনারা জানেন বেশ পরিচিত এবং তাদের সেই সুনাম তারা ধরে রেখেছে দীর্ঘকাল থেকেই। সেই সন্ত্রাসী জঙ্গি বাহিনী এই কাজটি করেছে কিনা আমরা এখনো তদন্তের আগে নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমরা পুলিশকে আহ্বান জানাবো অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে দর্শক, একজন ইমামকে কোপানো হয়েছে মসজিদে খুতবা দেওয়ার সময়। কি বিভৎসতা! আর চাঁদপুরে প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদে এক মর্মান্তিক ঘটনা ঘটে। মসজিদের ইমাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করা সম্মানিত আলেম ইমাম নুরুল আমিন মাদানী সাহেব খুতবা দিচ্ছিলেন। হঠাৎ খুতবার বিষয়বস্তু পছন্দ না হওয়ায় একজন ব্যক্তি তার উপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে। এখন আমি আসি দর্শক, এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে যদি আমি ইমাম সাহেবকে কোপানোর কথাটা দেখুন, এটি নিতান্তই একজনের
বক্তব্য দেওয়ার স্টাইল, কথা বলার স্টাইল হয়তো আপনার পছন্দ না হতে পারে, আপনি সেটার নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবেন। আপনি তো কারোর উপর আঘাত করতে পারেন না, কারণ দেশে আইনের শাসন নেই বলেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। আসুন সেই যে খুলনার যে বিষয়টা, সেই যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলে আমি যখন কথা বলছি এখানে প্রায় বাংলাদেশে আমি মনে করি এখন রাত প্রায় আপনার 1-1:30 বেজে গেছে। আমার জানা মতো এখন পর্যন্ত খুলনায় ওই যুবদল নেতাকে হত্যার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঢাকার এটাতে গ্রেপ্তার করা হয়েছে, সর্বশেষ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি। দেখুন, এবং যার পরিচয়টা বের হয়ে আসছে সে কিন্তু অন্য দল থেকে আসছে। 5 আগস্টের পরে কিছু মানুষ আছে খোলস পাল্টিয়ে তারা কিন্তু অপরাধ করছে। কেউ বা বিএনপির সাথে ঢুকে গেছে, কেউ বা জামাতের সাথে ঢুকে গেছে, কিংবা যে যার মতো করে যেভাবে তার ব্যবসা করতে সুবিধা হয়, খুন করতে সুবিধা হয়, অর্থ উপার্জনের সুবিধা হয়, তারা সেই পন্থা অবলম্বন করছে। এরা মূলত রাজনৈতিক দলের নীতি আদর্শকে বিশ্বাস করে না, কিন্তু মিডিয়ায় যেভাবে আসছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে একটি গোষ্ঠীকে আমরা দেখি, এটাকে জড়িয়ে বিএনপিকে দোষারোপ করা হয়েছে। এখন বিএনপির কি করা উচিত? যদি তিনি বিএনপির নাম ব্যবহার করেন, বিএনপি যেন সুস্পষ্টভাবে, ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপি বলেছে কারো অপরাধের দায় বিএনপি নেবে না, এবং বিএনপির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কারণ ওই যে 5 আগস্টের পরে অনেকে দেখা গেছে যে অবস্থান পরিবর্তন করেছে। বিএনপি এই ক্ষেত্রে সঠিক পথ নিয়েছে। অনেকেই দেখলাম ফেসবুকে লেখালেখি করছেন বিএনপি কেন এদেরকে ধরে পুলিশে দিচ্ছে না। দেখুন, এটি হচ্ছে পুলিশের কাজ, এটি হচ্ছে আদালতের কাজ। পুলিশকে কেন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে? এখন যেখানে মিলিটারি আছে, মিলিটারি থাকার পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না? অত্যন্ত দুঃখজনকভাবে সেই খুলনার সেটা হত্যাকাণ্ড হলে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এবং ওই প্রসঙ্গটা যুবদল নেতাকে যে জঙ্গি গোষ্ঠী হত্যা করেছে তাদের প্রসঙ্গটা আলোচনাই আসতেছে না। আমি দেখলাম টিভি নিউজে একবার একটা টিভিতে দেখলাম, পরে সেটা রিপিট তারা দেয়নি। হয়তো তাদের উপর কোনো হুমকি দামকি আসছে, হয়তো সেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বা সরকারের মদতপুষ্ট কোনো জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে। এখন বিএনপিকে কি করতে হবে? অনেক জায়গায় যে সকল হত্যাকাণ্ডগুলো হচ্ছে সন্ত্রাসীদের ব্যবহার করছেন মূলত আমরা দেখছি অনেক জায়গায় অনেক এমপি প্রার্থী। এরকম যদি অভিযোগ থাকে আমি বলছি সেই এমপি প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যদি তিনি সেটা করেন। এক। দ্বিতীয়ত হচ্ছে খুলনার এই বিষয়টি যেন বিএনপি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে, এবং প্রশাসন যেন অতি দ্রুত বেগে এই খুলনায় যে হত্যা করা হয়েছে এবং পায়ের রগ কেটে হত্যাটা অনেক কিছু ইঙ্গিত করছে দর্শক, কাজেই যেন এই অপরাধীদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিএনপি সচেষ্ট থাকে। কারণ এই গোষ্ঠীর সাথে আবার আজকে আপনারা দেখেছেন জুলাই প্রক্লেমেশন না হলে একটি দল বলছে তারা নির্বাচনে যাবে না বলে হুমকি দামকি দিচ্ছে, এবং তারা যে বিভিন্ন জায়গায় সফর করতে যাচ্ছে, এটা আমি অনেকবার বলেছি দর্শক, এটি মূলত তাদের দলের কর্মী বাহিনী নয়, এটা অন্য দলের ভিন্ন নামে, এবং তাদের লেবাস দেখলেই বোঝা যায় যে এরা কোন দল বা কোন গোষ্ঠীর হয়ে ওইখানে বাড়ায় খাটতেছে বা বাড়ায় গিয়েছে। কাজেই বিএনপিকে কয়েকটা বিষয় সতর্ক হতে হবে, কারণ বিএনপির সুদিনেও কেন জানি মনে হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হচ্ছে না। একটার পর একটা পরিকল্পিত ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে অব্যাহত আছে। আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক, আমি বটম লাইন টানবো। বিএনপিকে এদের বহিষ্কার করার পাশাপাশি যদি কোনো এমপি এদেরকে ডিফেন্স দেন, ব্যবহার করেন অন্য পক্ষকে ঘায়েল করার জন্য, সে এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। খুলনার বিষয়টাতে কঠোর হয়ে প্রশাসনকে চাপ দিতে হবে, যারা এটার সাথে হত্যাকারী তাকে গ্রেপ্তার করতে হবে, এবং সর্বোপরি বিএনপিকে এখন বিচক্ষণতার পরিচয় দিতে হবে। কারণ মনে রাখবেন বিএনপি সুদিনেও শান্তিতে নেই। ষড়যন্ত্র বিএনপির নিজের দলের ভিতরেও আছে, বাহির থেকেও তো আর আছেই। কারণ বিএনপি নির্বাচন হলে হয়তো বা ষড়যন্ত্রকারীরা মনে করছে ক্ষমতায় চলে যাবে, তাই যে কোনোভাবে নির্বাচনকে বানচাল করার জন্য তাদের একটা প্রচেষ্টা অব্যাহত আছে। এটা একদিকে যেমন একটা জীবনহানি হবে, একদিকে যেমন বিএনপিকে দোষারোপ করা যাবে, অন্যদিকে নির্বাচনের পরিবেশ নেই বলে একটা
বয়ান তারা সৃষ্টি করতে পারবেন এবং নির্বাচন বিরোধী তৎপরতা তারা প্রকাশ্যেই দিচ্ছেন। কাজেই তাদের সেই নির্বাচন বিরোধী তৎপরতাকে বেগবান করার জন্যই তারা এই কাজ করছেন কিনা বা পরিকল্পিতভাবে বাড়ায় লোক ভাড়া এনে এদেরকে দিয়ে সন্ত্রাস ঘটিয়ে দেশের পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয় বলে এই ষড়যন্ত্রকারী এটা করছে কিনা, সেই জন্য বিএনপিকে আরও সতর্ক হতে হবে। অনেক সময় নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, ছোটোখাটো মতবিরোধ থাকতে পারে, সেটা নিজেদের মধ্যে বসে দলীয় ফোরামে সেটা শেষ করুন। এবং মনে রাখবেন, বিএনপিকে যদি এইবার আগামী নির্বাচনে জনগণ ভোট দেয়, তাহলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দল হিসাবে বিএনপিকে অবশ্যই ভিত্তির উপর দাঁড়ানোর জন্য খুব বেশি প্রয়োজন। যদি সেটা না হয়, বিএনপির অস্তিত্বের জন্যই হুমকি হয়ে যাবে। এবং মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা গড়ে বাহিরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজে আপনারা সতর্ক হন, সাবধানে চলুন এবং ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচারের, মিডিয়ার যে অপপ্রচারগুলো হচ্ছে সেটাতে ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে মিডিয়ায় অ্যাক্টিভিটি বৃদ্ধি করুন। আজ এই পর্যন্ত।